অনেক পুরনো দিনের কথা। ইরাকের বাগদাদ শহরে ফিরোজ নামে এক ছেলে থাকত। তার অভ্যাস ছিল চুরি করা। সে পরিশ্রম করে জীবিকা নির্বাহ না করে রাতে অন্যের বাড়িতে ঢুকে লুটপাট করত। আশ্চর্যজনকভাবে সে কখনো ধরা পড়ত না। যে বাড়িতে চুরি করত, দিনের বেলায় সে বাড়িটির খোঁজ খবর নিত, তারপর রাতে সেখানে শীত কাটত। একদিন দুপুরে সে গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সে বাড়ির ভেতরে এক বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধ লাঠি দিয়ে জিনিসপত্র খুঁজে এদিক ওদিক হাঁটছিল, যা দেখে বোঝা যাচ্ছিল সে চোখে দেখে না। চোরটি তার জুতা হাতে নিয়ে নিঃশব্দে অন্ধ বৃদ্ধের বাড়িতে ঢুকল এবং বাড়ির প্রধান কক্ষটি ঘুরে দেখল। সে দেখল ভেতরে অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে। সে ভাবল, যদি সে এখানে চুরি করতে সফল হয় তাহলে এত মাল পাবে যে আগামী 2-3 বছর তার আর চুরি করতে হবে না। যেভাবে নিঃশব্দে বাড়িতে ঢুকেছিল সেভাবেই ফিরে এল। বাড়িতে ফিরে সে ভাবতে লাগল, এত মাল একা বের করা সম্ভব নয়, তার সাথে কাউকে নিয়ে যাওয়া উচিত যাতে বেশি মাল চুরি করা যায়। এমন সময় তার বন্ধুদের কথা মনে পড়ল, যারা তার মতোই গরিব এবং ভবঘুরে ছিল কিন্তু কখনো চুরি করেনি। তারা বুদ্ধিমান হলেও ভালো কাজে মাথা খাটাতে পারত না। ফিরোজ বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে গেল, যেখানে তার বন্ধুরা ঘাসের ওপর বসেছিল। ফিরোজ তাদের সালাম জানিয়ে তাদের কাছে বসে কুশল জিজ্ঞেস করল। তারপর বলল, বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে একটা কাজ আছে যা দিয়ে আমরা রাতারাতি ধনী হতে পারি। তোমরা তো সারাদিন অলস বসে থাকো, কোনো কাজ করো না। যদি চাও আগের মতো কাজ না করেও মাল পাও, তাহলে আমার কথা শুনে একটা কাজ করতে হবে। শুধু আমার সাথে চলো, দেখবে আমাদের ধনী হওয়া কেউ আটকাতে পারবে না। ফিরোজের কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে গেল। এমন কি কাজ আছে যা দিয়ে এত তাড়াতাড়ি ধনী হওয়া যায়? তারা একযোগে জিজ্ঞেস করল, আমাদের কি করতে হবে? সে বলল, তোমাদের দুজনকে আমার সাথে একটা বাড়িতে চুরি করতে হবে। ফিরোজের কথা শুনে তারা চমকে উঠল এবং সাথে সাথে অস্বীকার করল। তারা বলল, আমরা চুরি করব না। যদি ধরে পড়ি, কাজী হাত কাটতে এক মুহূর্তও দেরি করবে না, আর সারা গ্রামে আমাদের বদনাম হবে। ফিরোজ বলল, ভাইরা, চিন্তা করো না, আমরা কোনোভাবেই ধরা পড়ব না। যে বাড়িতে চুরি করব সেখানে শুধু একজন অন্ধ বৃদ্ধ থাকে। সে যদি জেগে ওঠে আমাদের দেখতে পাবে না, আর আমরা সহজেই পালিয়ে যেতে পারব। আমি তার বাড়িতে অনেক মূল্যবান জিনিস দেখেছি যা আমরা সহজেই চুরি করতে পারব। ফিরোজের বন্ধুরা তবুও রাজি হচ্ছিল না। তখন ফিরোজ বলল, তোমরা কোনো জিনিস ধরবে না, আমরা তিনজন মিলে ভেতরে যাব। আমি সব জিনিস চুরি করে কাপড়ে বাঁধব, তোমরা শুধু জিনিসগুলো বাইরে আনতে সাহায্য করবে। এই কাজের জন্য আমি তোমাদের এত পুরস্কার দেব যা চুরি করার সময় সাথে থাকলে পেতাম। ফিরোজ তাদের বলল, আমরা রাতের শেষ প্রহরে বৃদ্ধের বাড়িতে চুরি করতে যাব। তোমরা সন্ধ্যায় মেলা দেখার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে এসো। রাত হলে দুই বন্ধু মেলা দেখার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে সরাসরি ফিরোজের বাড়িতে পৌঁছল। ফিরোজ আগেই তাদের জন্য অপেক্ষা করছিল। দরজায় টোকা পড়তেই সে বাড়ি থেকে বেরিয়ে তাদের সাথে বৃদ্ধের বাড়ির দিকে রওনা হলো। বৃদ্ধের বাড়ি পাশের মহল্লাতেই ছিল। কয়েক মিনিট হাঁটার পর তারা সেখানে পৌঁছল। তিনজন একে একে দেয়াল টপকে বাড়ির উঠোনে নামল। বৃদ্ধ প্রধান কক্ষ থেকে একটু দূরে একটি খাটিয়ায় শুয়েছিল। তারা যখন বাড়িতে ঝাঁপিয়ে পড়েছিল তখনই সে তাদের শব্দ শুনেছিল, কিন্তু সে এমন ভাব করল যেন সে ঘুমাচ্ছে। বৃদ্ধকে ঘুমাতে দেখে তারা ঘরে ঢুকে চুরিতে ব্যস্ত হয়ে পড়ল। বৃদ্ধ চুপিসারে উঠে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। সে চিৎকার করে আশেপাশের প্রতিবেশীদের জড়ো করল। বৃদ্ধের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত তার বাড়িতে জড়ো হল। তারা তিন চোরকে ধরে উঠোনের একটি গাছের সাথে বাঁধল। পরদিন সকালে তাদের কাজীর আদালতে হাজির করা হবে। হিসাম এবং তবরেজ ফিরোজকে বলল, তোমার জন্যই আমরা এখানে বন্দী হয়েছি। আমরা তোমার সাথে না গেলে এখানে আসতাম না। আমরা কাজীর আদালতে পরিষ্কার অস্বীকার করব, আমাদের চুরির কোনো ইচ্ছা ছিল না। ফিরোজ তাদের দুজনকে বলল, অবশ্যই ভাইয়েরা, আমরা কাজীর আদালতে বলবো না আসল চোরকে। যখন কাজী বুঝতে পারবে না আসল অপরাধীকে, তখন আমাদের হাত কাটা থেকে বেঁচে যাবে। পরদিন তিন চোরকে কাজীর আদালতে হাজির করা হলো। সেখানে উপস্থিত বৃদ্ধ কাজী সাহেবকে বলল, আমি অন্ধ, আমার একটি ছেলে আছে যে ব্যবসার জন্য অন্য শহরে গেছে। আমি বাড়িতে একা ছিলাম। আমাকে একা পেয়ে এরা তিনজন আমার বাড়িতে ঢুকেছে, কিন্তু খোদার অন্য কিছু ইচ্ছা ছিল। আমি আপনার কাছে অনুরোধ করছি, এদের তিনজনের হাত কেটে দিন, যাতে ভবিষ্যতে কেউ চুরি করার আগে হাজারবার ভাবে। এখন কাজী চোরদের দিকে ফিরে বলল, তোমাদের আত্মপক্ষ সমর্থনে কিছু বলার আছে? প্রত্যেকে বলতে লাগল, আমি চোর নই, আমি এদের কথা শুনে এদের সাথে এসেছি। তিনজনই একে অপরকে দোষারোপ করতে লাগল। কাজীর জন্য এটা বোঝা কঠিন হয়ে গেল আসল অপরাধীকে। বৃদ্ধ আবার কাজীকে বলল, আমার কথা শুনে এদের তিনজনের হাত কেটে দিন।
কিন্তু কাজী বলল, এদের কেউ তো স্বীকার করছে না আসল চোরকে, সবাই একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। কাজী তাদের বলল, তোমাদের মধ্যে যে চোর সে নিজের অপরাধ স্বীকার করো, নইলে পরে ভালো হবে না। কাজী তাদের বোঝানোর সব রকম চেষ্টা করল, কিন্তু তারা অনড় রইল। কাজী অসহায় হয়ে পড়ল, সে বুঝতে পারছিল না কিভাবে তাদের শাস্তি দেবে। কাজী তাদের পরীক্ষা করার চেষ্টা করল। কাজী বাবুর্চিকে তাদের খাবার পরিবেশন করতে বলল। প্রথমে ফিরোজকে মাংস দেওয়া হলো। সে এক টুকরো খেয়েই থুথু ফেলে বলল, এটা কুকুরের মাংস। কাজী অবাক হয়ে গেল। কাজী তৎক্ষণাৎ বাবুর্চিকে জিজ্ঞেস করল, এটা কি সত্যিই কুকুরের মাংস? বাবুর্চি বলল, না কাজী সাহেব, এটা কুকুরের মাংস নয়, আপনি নিশ্চিন্তে পরীক্ষা করতে পারেন। কাজী তৎক্ষণাৎ কসাইকে ডাকল, যার দোকান থেকে মাংস আনা হয়েছিল। কাজী কসাইকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার দোকানে কুকুরের মাংস বিক্রি করো? এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কসাই ভয় পেয়ে বলল, কাজী সাহেব, এটা খাসি ছিল। আসলে যখন এই খাসি জন্মায় তখন এর মা মারা যায়। আমি বুঝতে পারছিলাম না একে কিভাবে পালন করব। একদিন এই খাসি নিজেই একটা কুকুরের নিচে বসে দুধ খেতে লাগল। আমি যখন এই দৃশ্য দেখলাম তখন বাধা দিইনি। তারপর থেকে সে রোজ সেই কুকুরের দুধ খেত এবং সেই দুধ খেয়ে বড় হয়েছে। এর কিছু আচরণ কুকুরের মতো ছিল, হয়তো সেই কারণেই এর মাংস থেকে কুকুরের গন্ধ আসছে। ফিরোজের বুদ্ধিমত্তা দেখে কাজী অবাক হয়ে গেল। এখন দ্বিতীয় বন্ধু হিসামকে দুধ দেওয়া হলো। হিসাম দুধ পান করার আগে শুঁকে পাশে রেখে বলল, আমি এই দুধ পান করতে পারবো না। কাজী জিজ্ঞেস করল, এর কারণ কি? হিসাম বলল, এই দুধ বিষাক্ত, এতে বিষ মেশানো হয়েছে, তাই আমি এটা পান করতে পারবো না। কাজী আবার বাবুর্চির দিকে তাকিয়ে দুধ পরীক্ষা করতে বলল। বাবুর্চি অন্য একটি পাত্রে দুধ ঢালল। যখন সে পুরো পাত্র খালি করল তখন তার ভেতরে একটি মরা টিকটিকি পড়েছিল। কাজী আবার চমকে গেল। এখন তৃতীয় বন্ধু তবরেজের পালা, তাকে ছোলা দেওয়া হলো, কিন্তু সেও খেতে অস্বীকার করে বলল, এই ছোলা আগে কোনো ঘোড়া খেয়েছে, আর তার অবশিষ্ট ছোলা এখন আমাকে দেওয়া হয়েছে। কাজী অবাক হয়ে বাবুর্চির দিকে তাকাল। বাবুর্চি বলল, হয়তো সে সত্যি বলছে। গতকাল আমি আপনার ঘোড়াকে যে থলেতে ছোলা দিয়েছিলাম সেই থলেটা বাবুর্চিখানায় রেখে দিয়েছিলাম। সেখানে অন্য একটি থলে পড়েছিল। আমি ভুলে গেছি ঘোড়ার সামনে কোন থলে রেখেছিলাম। হয়তো আমি সেই থলে থেকেই ছোলা বের করেছি যা ঘোড়া খেয়েছিল। এখন কাজী চিন্তায় পড়ে গেল, এরা তিনজনই খুব বুদ্ধিমান, এদের মধ্যে আসল চোরকে ধরা খুব কঠিন। কাজী তিনজনকেই ধরে কারাগারে পাঠাল এবং বাড়িতে এসে ভাবতে লাগল কিভাবে আসল চোরকে ধরবে। কাজীর ছেলে তার কাছে বসেছিল। বাবাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, আব্বা, আপনি কেন চিন্তিত? কাজী তার সামনে পুরো ঘটনা খুলে বলল। কাজী ছেলে বলল, বাবা, আমাকে একটা সুযোগ দিন, হয়তো আমি আসল চোর খুঁজে বের করতে পারবো। কাজী তার ছেলেকে একটা সুযোগ দিল। পরদিন সকালে আবার তিন বন্ধুকে কাজীর সামনে হাজির করা হলো। কাজীর ছেলে তিনজনের দিকে ভালো করে তাকিয়ে হেসে বলল, আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। কোনো এক শহরে এক মেয়ে তার স্বামীর সাথে থাকত। সে একটা চিঠি পেল যাতে লেখা ছিল তার বাবা খুব অসুস্থ, তার স্বামীর কাছেও কোনো টাকা ছিল না। তারপর সে তার মহিষ বিক্রি করে স্ত্রীকে টাকা দিল এবং তার বাবার কাছে রওনা করিয়ে দিল। পথে এক বদলোক তাকে দেখতে পেল। মেয়েকে একা পেয়ে সে তার সম্মান নষ্ট করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কাঁদতে লাগল এবং তাকে বলল, খোদার দোহাই, আমাকে যেতে দাও, তোমার ঘরেও নিশ্চয়ই মা বোন আছে। লোকটির মনে দয়া হলো এবং তাকে যেতে দিল। মেয়েটি লোকটিকে ধন্যবাদ জানিয়ে যাত্রা শুরু করল। কিছুক্ষণ পর পথে কিছু চোর তাকে ঘিরে ধরল। তারা তাকে বলল, তোমার কাছে যা আছে আমাদের দিয়ে দাও, না দিলে আমরা তোমাকে বেঁধে ফেলব। মেয়েটি বলল, আমার কাছে যে টাকা আছে তা আমি বাবার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। যদি তোমরা আমার কাছ থেকে টাকা নিয়ে নাও তাহলে মেয়েটির বাবা মারা যাবে। খোদার দোহাই, আমাকে যেতে দাও। এই চোরদের সর্দারের মনে দয়া হলো এবং সে মেয়েটিকে যেতে দিল। মেয়েটি শহরে পৌঁছে বাবার চিকিৎসা করাল এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। গল্পটি এখানেই শেষ হলো। তারপর কাজীর ছেলে তিনজনকেই প্রশ্ন করল, এই মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার কে করেছে? প্রথমে সে তবরেজকে জিজ্ঞেস করল। তবরেজ বলল, তার স্বামী। যদি তার স্বামী মহিষ বিক্রি করে তাকে টাকা না দিত তাহলে সে কখনোই বাবার চিকিৎসা করাতে পারত না। এবার কাজীর ছেলে হিসামের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি বলো, মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার কে করেছে? হিসাম বলল, মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার করেছে সেই বদলোক যে মেয়েটিকে কিছু না বলে যেতে দিয়েছে, কারণ একজন মেয়ের সম্মান তার জীবনের চেয়েও মূল্যবান। এরপর কাজীর ছেলে তৃতীয় ব্যক্তি ফিরোজের কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি বলো, সবচেয়ে বড় উপকার কে করেছে? ফিরোজ বলল, মেয়েটির ওপর সবচেয়ে বড় উপকার করেছে সেই চোর। যদি সেই চোরেরা মেয়েটির কাছ থেকে সব মাল ছিনিয়ে নিত
তাহলে সে কখনোই বাবার চিকিৎসা করাতে পারত না। তাই সবচেয়ে বড় উপকার করেছে সেই চোর। কাজীর ছেলে তার বাবাকে বলল, এই ব্যক্তিই আসল অপরাধী। কাজী অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে বুঝলে সে অপরাধী? ছেলে বলল, মানুষ যে ধরনের স্বভাবের হয় সে সেই ধরনের লোকদের পছন্দ করে। তাই এই লোক একজন চোরের ভালো দিক পছন্দ করেছে এবং তার প্রশংসা করেছে। তারপর কাজী তার সৈন্যদের নির্দেশ দিল ফিরোজকে নিয়ে তদন্ত করতে। চোর ফিরোজ আগেই ধরা পড়েছিল, সামান্য মারধর করতেই সে নিজের অপরাধ স্বীকার করল। আরও তদন্তের পর প্রমাণিত হল ফিরোজই আসল চোর এবং বাকি দুজন তাকে মাল বহনে সাহায্য করেছিল। কাজী ফিরোজের হাত কেটে দিল এবং বাকি দুজনকে 7 বছরের কারাদণ্ড দিল। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে চোরের সাহায্যকারীও চোরের মতোই অপরাধী, কারণ খারাপ কাজে সমর্থন জানানোও খারাপ কাজ করার সমান। যদি কেউ চোরকে সাহায্য করে, লুকিয়ে রাখে বা তার অপরাধ ঢাকতে চেষ্টা করে, তবে সে ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করে। এমন ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে না, বরং সমাজে অপরাধ ছড়ানোর মাধ্যমও হয়। এটা সত্যি যে খারাপ কাজে সমর্থনকারী খারাপ পরিণতি থেকে বাঁচতে পারে না। চোরের সাহায্যকারী হয়তো সময়মতো ক্ষতির শিকার হয় না, কিন্তু একদিন সেও ধরা পড়ে। আমরা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শুধু খারাপ কাজের বিরুদ্ধে আওয়াজ তুললেই হবে না, বরং বাস্তব জীবনেও এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাজ তখনই ভালো হবে যখন আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থাকব এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব, তা যে রূপেই হোক না কেন। আমাদের নিজেদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে হবে। যদি আমরা কোনো খারাপ কাজকে উপেক্ষা করি বা নীরব দর্শক হয়ে থাকি, তবে আমরাও সেই খারাপ কাজের বিস্তারে অংশ নিচ্ছি। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনেও সতর্ক থাকতে হবে। কখনো কখনো মানুষ না বুঝে এমন কাজ করে বসে, যা পরে তাদের জন্য মারাত্মক সমস্যার কারণ হতে পারে। উদাহরণস্বরূপ, কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথায় তার ব্যাগ, থলে বা অন্য কোনো জিনিস বহন করার ভুল করবেন না। সে যতই অসহায়ত্ব দেখাক বা সহানুভূতি জাগানোর চেষ্টা করুক না কেন, হতে পারে সেই জিনিস চুরি করা বা কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে, আর আপনি না জেনে সেই জিনিস বহন করলে বড় সমস্যা বা আইনি জটিলতায় পড়তে পারেন। অনেক সময় আসল অপরাধীরা বেঁচে যায় এবং নির্দোষ মানুষ বিনা অপরাধে শাস্তি ভোগ করতে বাধ্য হয়। তাই নিজেদের সতর্ক থাকা এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করা জরুরি, যাতে কেউ প্রতারণা, চালাকি বা অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার না হয়। একটি দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ সমাজ তখনই গড়ে উঠবে যখন প্রতিটি মানুষ শুধু নিজের নয়, অন্যের ভালোর জন্যও দায়িত্বশীল আচরণ করবে।